আসসালামু আলাইকুম। তোমরা হয়তো জানো যে ইসলাম ধর্মে বাবার চেয়ে মাকে অনেক বেশি সম্মান করতে বলা হয়েছে। এখন কেন ইসলাম ধর্মে বাবার চেয়ে মাকে বেশি সম্মান করতে বলা হয়েছে, এটা জানতে জানতে ইনশাল্লাহ আমাদের মাইটোকন্ড্রিয়া পড়া হয়ে যাবে। আমরা একটা হাদিসের ব্যাখ্যা পড়তে পড়তে আমরা কিন্তু মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আইডিয়া পেয়ে যাব। তো শুরুতে তোমাদের একটা কোয়েশ্চেন করি আমি মাইটোকন্ড্রিয়া নিয়ে। মনে করো তুমি তুমি হ্যাঁ তুমি তোমার দেহে 100টা নিউক্লিয়াস আছে বা 100টা ক্রোমোজোম আছে। এই 100টা ক্রোমোজোমের মধ্যে 50টা এসেছে তোমার মায়ের কাছ থেকে, আর বাকি 50টা এসেছে তোমার বাবার কাছ থেকে, তাই তো? আবার ধরো তোমার শরীরে 100টা মাইটোকন্ড্রিয়া আছে, তাহলে কি হবে? এই 100টা মাইটোকন্ড্রিয়ার মধ্যে 50টা এসেছে তোমার মায়ের কাছ থেকে, আর বাকি 50টা কার কাছ থেকে এসেছে বলো তো কমেন্টে। ধরো তোমার বডিতে 100টা মাইটোকন্ড্রিয়া আছে, এর মধ্যে 50টা তো মায়ের কাছ থেকে এসেছে, বাকি যে 50টা সেই 50টাও মায়ের কাছ থেকে এসেছে। অর্থাৎ তোমার বডিতে যতগুলা মাইটোকন্ড্রিয়া আছে সবগুলোই তোমার মায়ের দেয়া, বলে না মায়ের দোয়া পরিবহন। আমি বলি মায়ের দোয়া মাইটোকন্ড্রিয়া, কারণ আমাদের বডিতে যত মাইটোকন্ড্রিয়া সবই মায়ের কাছ থেকে আসে। এগুলো অনেক মজার জিনিসপাতি আমার মাইটোকন্ড্রিয়ার ভিতরে লুকায় আছে। এবং তোমাদের বই তো মাইটোকন্ড্রিয়ার 10-12টা কাজ লেখা আছে, তোমরা ওগুলো মুখস্থ করে ফেলো এবং মাথায় নিজেকে বুঝ দাও যে বায়োলজি মুখস্থ করার সাবজেক্ট না। আমি প্রতিটা কাজ আজকে ব্যাখ্যা করে দিবে, এবং তুমি যখন ব্যাখ্যাটা জানবে তুমি অটোমেটিক বুঝতে পারবে কেন ওই কাজটা মাইটোকন্ড্রিয়াতেই হচ্ছে। তো ইনশাল্লাহ আমরা আনন্দ করে মজা করে বুঝে বুঝে আজকে মাইটোকন্ড্রিয়া পড়ে ফেলবো। তো এই যে মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়াকে আবিষ্কার করেছেন কলিকার নামে একজন সায়েন্টিস্ট। কলিকা কলিকাতাহার আচ্ছা কলিকার নামে একজন সায়েন্টিস্ট মাইটোকন্ড্রিয়াকে আবিষ্কার করেছেন। এবং এটা হচ্ছে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর। পাওয়ার হাউস, কারণ আমরা শ্বসনের মাধ্যমে যে শক্তি উৎপাদন করি তার প্রায় পুরোটাই মাইটোকন্ড্রিয়ায় থেকে আসে। এটাকে পাওয়ার হাউস বলা হয়। এবং আবিষ্কার করছে আবার কলিকার। হ্যাঁ, তো শক্তির সাথে একটা সম্পর্ক আছে, বোঝা যায়, কিন্তু তোমরা বুঝে নিবা। তোমাদের বয়স হয়েছে, তোমরা বুঝো কথাবার্তাগুলো, বুঝে নিও যে কেন কলিকার, কিভাবে এখানে মিলে গেল কলিকার শক্তি ঘরের আবিষ্কারক, কিভাবে মিলে গেছে। হ্যাঁ, আমি একটু আর একটু হিন্ট দিয়ে রেখেছি কিন্তু। তো তোমরা কি জানতে মাইটোকন্ড্রিয়াকে ফিলা বা বায়োপ্লাস্ট নামেও ডাকা হয়? আমাদের বইয়ে কিন্তু লেখা আছে মাইটোকন্ড্রিয়াকে ফিলা বলা হয় অথবা বায়োপ্লাস্ট, এটা পরীক্ষা আসতে পারে। বায়োপ্লাস্ট বলতে কোন অঙ্গাণু পরিচিত, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো এখন আমরা মাইটোকন্ড্রিয়ার গঠন দিয়ে শুরু করব। তাহলে মাইটোকন্ড্রিয়াটা আসো আঁকি। তোমাদের অনেকের কাছে মাইটোকন্ড্রিয়া আঁকা কষ্টকর লাগে, বাট আমাকে একটু ফলো করো, দেখবে আজকে থেকে সহজ হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া আঁকা। ঠিক আছে, বহি মেমব্রেন। এই হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়াকে আমি যদি বিশ্লেষণ করি, মাইটোকন্ড্রিয়ার এই যে বাইরের এলাকাটা, বাইরের যে আবরণটা, এটাকে বলা হচ্ছে বহি আবরণ। বহি আবরণ। আবার দেখো, ঠিক একই রকম একটা আবরণ ভিতরের দিকেও আছে, এই যে এটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণ। এবং তুমি খেয়াল করলে দেখবে বহি আবরণটা কিন্তু স্মুথ মসৃণ, বাট অন্ত আবরণে অনেকগুলা খাঁজ দেখা যাচ্ছে, ভাঁজ দেখা যাচ্ছে। এই খাঁজ বা ভাঁজ গুলাকে বলা হয় ক্রিস্টি। তাহলে অন্ত আবরণীটা হচ্ছে মূলত ক্রিস্টি। এই ক্রিস্টি থাকাতে অন্ত আবরণীর যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেটা অনেক বেড়ে গেছে, এবং ক্রিস্টিটাতেই মূলত কাজ কারবার যা হবার হয়ে থাকে। তাহলে দেখো, বাইরেরটা হচ্ছে বহিয়া আবরণ, ভিতরেরটা হচ্ছে অন্ত আবরণ। এবং কোষ পর্দার আবরণ যেটা দিয়ে তৈরি হয়, ফসফোলিপিড, সেই ফসফোলিপিড দিয়েই কিন্তু বহিয়া আবরণ আর অন্ত আবরণ তৈরি হয়। আমরা জানি যে কোষের পর্দা তৈরি হয় ফসফোলিপিড দিয়ে, আর কোষের ভিতরে যত অঙ্গাণু আছে তাদের সবার আবরণও ফসফোলিপিড দিয়েই তৈরি হয়। শুধু একটা ব্যতিক্রম আছে, একটা অঙ্গাণু আছে যার
আবরণ ফসফোলিপিড দিয়ে তৈরি না? যদি তোমাদের নাম জানা থাকে কমেন্টে লিখে দাও। এবার মাইটোকন্ড্রিয়া কিন্তু ব্যতিক্রম না, মাইটোকন্ড্রিয়ার আবরণীটাও ফসফোলিপিড দিয়েই তৈরি। এখন এই যে বহি আবরণ আর অন্ত আবরণ আছে, এর মাঝে দেখো একটা স্পেস আছে, এই স্পেসটাকে বলা হয় বহি প্রকোষ্ঠ। বহি প্রকোষ্ঠ বা অনেক সময় বলা হয় ইন্টার মেমব্রেনাস স্পেস। কারণ দেখো এটা একটা মেমব্রেন, এটা আরেকটা মেমব্রেন, দুই মেমব্রেনের মাঝে যে এলাকা তাকে আমরা ইন্টার মেমব্রেনাস স্পেস বলতে পারি। আর দেখো আমি যদি একেবারে ভিতরে চলে আসি মাইটোকন্ড্রিয়ার, একেবারে ভিতরে, অর্থাৎ বহি আবরণী ভেদ করেছি, বহিঃপ্রকোষ্ঠ ভেদ করেছি, অন্ত আবরণ ভেদ করেছি, একেবারে ভিতরে হৃদয়ের ভিতরে চলে গেছি, এই অংশটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রকোষ্ঠ। তো আমাদের মূলত পড়তে হবে মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণ এবং অন্তঃপ্রকোষ্ঠ সম্পর্কে। আমরা এদের গঠনগুলো শিখবো, গঠনগুলো শিখতে শিখতে কাজও শেখা হয়ে যাবে এবং আমাদের হাদিসের ব্যাখ্যাও তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো আসো আমি প্রথমে একটু অন্ত আবরণীতে কি কি আছে তাদের নাম একটু লিখি, তারপরে এদিকে ব্যাখ্যা করব। তো অন্ত আবরণীতে প্রথমেই আছে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিসি, এক্সেট্রা না কিন্তু, এটা মানে আবার এটা মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অর্থাৎ এর ভিতর দিয়ে ইলেকট্রনটা ধাক্কা খেয়ে খেয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং এই ইলেকট্রন থেকে একটু একটু করে শক্তি শুষে নেয়, ঠিক আছে? একে বলা হয় ইটিসি। এটাই অন্ত আবরণীতে আছে, ক্রিস্টিগুলা ভাঁজে ভাঁজে আছে। এরপরে ইটিসির সাথে জড়িত একটা জিনিস হচ্ছে এটিপি সিনথেস। এটিপি সিনথেস, সিনথেসিস শব্দের অর্থ ভাইয়া তৈরি করা বা উৎপাদন করা, বা আরো জটিল বাংলায় বলতে গেলে সংশ্লেষণ করা। তো এটা এটিপি তৈরি করে দেয়। ওই যে আমরা বলি না মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস, এটিপি তৈরি করে, হ্যান ত্যান কত কি বলি, এই এটিপি সিনথেসের সেখানে ভূমিকা আছে এবং এর আরো কিছু নাম আছে, আমি সেটা বোঝানোর সময় বলে দিব যে কেন অন্যান্য নামেও এ পরিচিত। এরপরে এখানে আছে হচ্ছে কার্ডিওলিপিন। কার্ডিওলিপিন এগুলো কিন্তু অন্ত আবরণীতে পাওয়া যায়। একবার পরীক্ষা এসেছিল কার্ডিওলিপিন কোন অঙ্গাণুতে থাকে, অ্যান্সার হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আরেকটা পয়েন্ট, এইগুলো তোমাদের বইয়ে আছে, আমি বইয়ের বাইরে থেকে জাস্ট একটা কথাই বলবো আমার ক্লাসটাকে পূর্ণাঙ্গ করার জন্য, সেটা হচ্ছে বিসিএল এর কথা। বিসিএল, ওকে? তো এর বাইরেও অনেক জিনিস আছে, বাট এই চারটা জিনিস আমরা মূলত অন্ত আবরণীতে দেখতে পাই। এখন আমি যদি অন্তঃপ্রকোষ্ঠে আসি, অন্তঃপ্রকোষ্ঠে কি কি আছে? অন্তঃপ্রকোষ্ঠে তোমরা হয়তো জানো আমাদের কোষের চারটা জায়গায় ডিএনএ পাওয়া যায়। একটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে, দেন হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে, দেন প্লাস্টিডের ভিতরে, আর সেন্ট্রিওলের ভিতরে। এই চার জায়গায় ডিএনএ আছে। তাহলে দেখো এটা মাইটোকন্ড্রিয়া, তার মানে মাইটোকন্ড্রিয়ায় অবশ্যই একটা ডিএনএ আছে। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ডিএনএ, দ্বিসূত্রক কিন্তু, হ্যাঁ, দ্বিসূত্রক একটা ডিএনএ আছে, দ্বিসূত্রক বৃত্তাকার ডিএনএ। এগুলোকে যে কেন বৃত্তাকার বলে আমি জানি না, বাট বলে বইপত্রে, এই ব্যাপারটা এখনো আমি কনফিউজ, কেন বৃত্তাকার বলে। হাউএভার এখানে একটা ডিএনএ আছে যেটা দ্বিসূত্রক, ওকে? শুধু ডিএনএ না, আমরা জানি একটা কোষের সর্বপ্রথম দরকার হয় রাইবোজোম, তারপর ডিএনএ, তারপর আরএনএ। তো এখানে কিন্তু ভাই আরএনএও আছে, এর নিজস্ব আরএনএ আছে, এর নিজস্ব আরএনএ আছে। শুধু তাই না, মাইটোকন্ড্রিয়ার ভিতরে ওর নিজস্ব রাইবোজোম পর্যন্ত আছে। রাইবোজোমকে আমি অনেকটা বার্গারের সাথে কম্পেয়ার করি। বার্গারে যেমন দুইটা অংশ থাকে, রাইবোজোমে দুইটা অংশ থাকে, একটা অংশ বড়, একটা অংশ ছোট। তাহলে এর ভিতরে কিন্তু একটা রাইবোজোম আছে এবং সেই রাইবোজোমটা অবভিয়াসলি 70S রাইবোজোম। 70S একটা রাইবোজোমও কিন্তু ওর আছে। তাহলে দেখো, আমরা একটা কথা বলে থাকি যে আমি আমি তোমাদের এটা মাথায় ইমপ্ল্যান্ট করেছি যে একটা জিনিসকে তখনই
কোষ বলা হবে যখন তার ভিতর রাইবোজোম থাকবে। তাহলে খেয়াল করো, এর অন্তঃপ্রকোষ্ঠে কিন্তু রাইবোজোম আছে। তার মানে কি? তার মানে এ কিন্তু একটা কোষ। হ্যাঁ, তোমাদের বিশ্বাস হচ্ছে না? মাইটোকন্ড্রিয়া কিন্তু একটা কোষ, কোষের ভেতরে কোষ। মাইটোকন্ড্রিয়া হচ্ছে কি ভাইয়া? কোষের ভেতরে কোষ। দেখো, কোষের নিজস্ব একটা রাইবোজোম আছে, একটা না অনেকগুলাই আছে। আবার মাইটোকন্ড্রিয়ারও রাইবোজোম আছে। তাহলে রাইবোজোম তো কোষের আবশ্যক অঙ্গাণু। রাইবোজোম যদি ওর থাকে, ডিএনএ থাকে, আরএনএ থাকে, তাহলে ওকে কোষ বলতে অসুবিধা কোথায়? ও অবশ্যই একটা কোষ। মাইটোকন্ড্রিয়া একটা কোষ। অনেক মডার্ন সায়েন্টিস্ট বলে মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের ভিতরে কোষ, এবং যেহেতু তার রাইবোজোমটা 70s টাইপের, তাই তাকে প্রাককেন্দ্রিক কোষ বলতে তারা প্রেফার করে। ওকে, তো এই যে মাইটোকন্ড্রিয়া কিন্তু একটা কোষ, এর একটা ইতিহাস আছে। ধারণা করা হয় আজকে থেকে কোটি কোটি বছর আগে মাইটোকন্ড্রিয়া প্রকৃতিতে স্বাধীনভাবে ঘুরে বেড়াতো। যেমন এখন দেখো ছত্রাক, শৈবাল, ব্যাকটেরিয়া, ভাইরাস স্বাধীনভাবে ঘুরে বেড়ায় না? একই রকম মাইটোকন্ড্রিয়া স্বাধীনভাবে ঘুরে বেড়াতো, নিজের মতো চলতো। বাট প্রকৃতিতে যেহেতু বিবর্তন হচ্ছে, বিবর্তন বলতে পরিবর্তন বোঝাচ্ছি, প্রকৃতি পরিবর্তন হতে হতে একসময় পৃথিবী মাইটোকন্ড্রিয়ার জন্য প্রতিকূল হয়ে উঠল। তার পক্ষে আর একা একা ঘোরাফেরা করা সম্ভব না। সে একা ঘোরাফেরা করতে বের হলেই এ ওকে ইফ টিজিং করে, টিজ করে ওকে। হ্যাঁ, বলে না ইফ টিজিং অ্যাডাম টিজিং। মাইটোকন্ড্রিয়া এরকম টিজিং এর শিকার হতো, এই সেই এই কথা বলে ওই কথা বলে, হ্যাঁ তোর বেটা রাইবোজোম নাই ঠিকঠাক, তুই ঘুরে বেড়াস একা একা, হ্যাঁ তুই ছোট একটা অঙ্গাণু ঘুরে বেড়াস একা একা। হ্যাঁ, এরকম বিভিন্ন ভাবে টিজ করতো ওকে। তাই এইসব যন্ত্রণা থেকে বাঁচতে সে আসলো আমাদের সুকেন্দ্রিক কোষের কাছে। সুকেন্দ্রিক কোষের কাছে এসে বলল, দাদা আমাকে থাকার জায়গা দাও। সুকেন্দ্রিক কোষ বলল, কেন? তোকে আমি কেন থাকার জায়গা দিব? তোকে থাকতে দিয়ে আমার লাভটা কোথায়? তখন মাইটোকন্ড্রিয়া বলতো, দাদা তুমি জানো না, আমি কিন্তু প্রচুর শক্তি তৈরি করতে পারি, এবং তুমি দেখবে যখন কয়েক কোটি বছর পর পৃথিবীতে মানুষ আসবে, তারা আমাকে পাওয়ার হাউস বলে ডাকবে, শক্তি ঘর বলে ডাকবে, আমি এতটা বেশি শক্তি তৈরি করতে পারি। কোষ তো শুনে বললো, না ভালো অফার, ভালো অফার। কোষ তখন বললো, হ্যাঁ ঠিক আছে, আমার বডির ভিতর তুমি চলে আসো। তখন থেকে মাইটোকন্ড্রিয়া কোষের ভেতরেই থাকে, সুকেন্দ্রিক কোষের ভেতরে থাকে। এবং এতে খেয়াল করো, এতে মাইটোকন্ড্রিয়া লাভ হয়েছে, সে একটা আশ্রয় পাচ্ছে, একটা নিরাপত্তায় থাকতে পারছে। আবার আমার সুকেন্দ্রিক কোষেরও লাভ হয়েছে। লাভটা হচ্ছে সে প্রচুর পরিমাণ শক্তি উৎপাদন করিয়ে নিতে পারছে। তাহলে দেখো, এই সম্পর্কে কিন্তু সুকেন্দ্রিক কোষেরও কোনো ক্ষতি হচ্ছে না, আবার আমার মাইটোকন্ড্রিয়ারও কোনো ক্ষতি হচ্ছে না, বরঞ্চ দুজনের লাভ হচ্ছে। তাই এই সম্পর্কে বলা হয় মিথজীবিতা। অর্থাৎ কোষের মিথজীবী হচ্ছে কে? মাইটোকন্ড্রিয়া। মিথজীবিতা, যেটাকে ইংরেজিতে বলা হয় সিম্বায়োসিস। সিম্বায়োসিস। এখন এই যে মিথজীবিতা, এখানে মাইটোকন্ড্রিয়া কিন্তু কোষের বাইরে থেকেও মিথজীবী হতে পারতো, বাট ও মিথজীবী হয়েছে কোষের ভেতরে অবস্থান করে, তাই এটাকে বলা হয় অন্তঃমিথজীবিতা। ইংরেজিতে বলে এন্ডোসিম্বায়োসিস। যেহেতু সে কোষের ভেতরেই অবস্থান করে, এমন হতে পারতো না যে কোষের বাইরে মাইটোকন্ড্রিয়া থাকে, হ্যাঁ তারপরে কয়েক মাস পর পর শক্তি পাঠায় দেয়, তা তো না, কোষের ভেতরে এসে থাকছে, তাই বলা হয় অন্তঃমিথজীবিতা। ওকে, এটা হচ্ছে একটা পয়েন্ট। তাহলে কোষের অন্তঃমিথজীবী হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া আর একটা প্লাস্টিড। আমরা এটা আগেও শিখাইছি, আবারও শিখাবো। এটা একটু আমাদের এই পয়েন্টগুলো থেকে মাথায় রাখতে হবে। এবং দেখো, যেহেতু মাইটোকন্ড্রিয়ার ডিএনএ আছে, মাইটোকন্ড্রিয়ার এই ডিএনএ কিন্তু রেপ্লিকেট হয়, অর্থাৎ একটা থেকে দুইটা তৈরি হতে পারে। আবার দেখো, মাইটোকন্ড্রিয়ার মধ্যে রাইবোসোম আছে, তাই মাইটোকন্ড্রিয়া নিজের ইচ্ছে মতো প্রোটিন তৈরি করতে পারে। এবং তোমাদের বইও লেখা আছে মাইটোকন্ড্রিয়ার 65%ই হচ্ছে প্রোটিন। তাহলে মাইটোকন্ড্রিয়া যেহেতু নিজের প্রোটিন নিজেই তৈরি করতে পারে, আবার নিজের ডিএনএ নিজেই রেপ্লিকেট করতে পারে, তার মানে মাইটোকন্ড্রিয়া যখন সংখ্যা বৃদ্ধি করতে চায়, অনেক কোষই আছে যেখানে হাজার হাজার মাইটোকন্ড্রিয়া থাকে, যেমন এমিবার কোষে। এমিবা কিন্তু এক কোষী জীব, বাট অনেক কাজকর্মকে করতে হয়, তাই দেখা যায় এমিবার কোষে শত শত ইভেন হাজার মাইটোকন্ড্রিয়া থাকতে পারে।
আর আমাদের শরীরের মাসেলে, লিভারে অনেক মাইটোকন্ড্রিয়া থাকে। তো সেসব ক্ষেত্রে কিন্তু মাইটোকন্ড্রিয়াকে সংখ্যা বৃদ্ধি করতে হয়। আর মাইটোকন্ড্রিয়ার এই সংখ্যা বৃদ্ধিতে মাইটোকন্ড্রিয়া কারো কাছে সাহায্য নেয় না। নিউক্লিয়াস বা সাইটোপ্লাজম কারো সাহায্য নেয় না। সে নিজে নিজেই নিজেকে বিভাজন করতে পারে, বিকজ তার রাইবোজোম আছে, আবার তার ডিএনএও আছে। এজন্য আমরা মাইটোকন্ড্রিয়াকে বলে থাকি স্ববিভাজনক্ষম। স্ববিভাজনক্ষম। কোষের মধ্যে 4টা অঙ্গাণু কিন্তু স্ববিভাজনক্ষম। ওই যে যে 4জনের ডিএনএ আছে, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, সেন্ট্রাজোম, হ্যাঁ, এরা হচ্ছে স্ববিভাজনক্ষম। ওকে, তাহলে আমি এখানে 2টা পয়েন্ট আপাতত লিখলাম, আরো কিছু লিখবো বুঝতে বুঝতে, যেটাই যখন বুঝবো লিখে ফেলবো। এখন আমরা মাইটোকন্ড্রিয়ার মোস্ট ইম্পর্টেন্ট পোর্শনে যাব, যেটা হচ্ছে অন্ত আবরণ। এখন এই যে অন্ত আবরণটা আছে, অন্ত আবরণটাকে আমি একটু বড় করে এখানে দেখাবো। দেখো, মানে ক্রিস্টিটাকে দেখাবো, ভাঁজটাকে। এই মনে করা হচ্ছে সেই ক্রিস্টি। ক্রিস্টি, ওকে। তাহলে এটা যদি ক্রিস্টি হয়, এই এলাকাটা হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ, আর এদিকে এটা হচ্ছে অন্তঃপ্রকোষ্ঠ। অন্তঃপ্রকোষ্ঠ, এই যে অন্তঃপ্রকোষ্ঠ লিখেছি না, এটা ঠিক আছে ভাইয়া। এবং এই ছবিতে আমি দেখাচ্ছি হচ্ছে এই জিনিসটাকে, ক্রিস্টিকে বা অন্ত আবরণকে। এই অন্ত আবরণে কিন্তু বহু কিছু আছে, এবং সবকিছুকে আমরা একটু একটু করে শিখবো আজকে। তাহলে আসো, প্রথমে আমরা দেখি মাইটোকন্ড্রিয়ায় কি কি হয়। আমরা শুরু করব এই শক্তিঘর বা পাওয়ার হাউস এই কথা থেকে। তোমরা জেনে থাকবে যে শ্বসনের 4টা ধাপ আছে, তাই না? ধাপগুলোর নাম একটু লিখি। প্রথমে হচ্ছে গ্লাইকোলাইসিস, এরপর হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, এরপরে হচ্ছে ক্রেবস সাইকেল, এরপরে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আমি এটাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম না বলে এটাকে আমি অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলতে প্রেফার করি। অক্সিডেটিভ ফসফোরাইলেশন কেন করি, দিনে দিনে আমার ক্লাস করতে করতে জেনে যাবা। হয়, এবার 4টা ধাপ আছে। এই 4টা ধাপের মধ্যে প্রথম ধাপটা হয় সাইটোপ্লাজমে, অর্থাৎ একেবারে মাইটোকন্ড্রিয়ার বাইরে, এই যে এই জায়গায় মাইটোকন্ড্রিয়ার বাইরে হবে। বাট বাকি 3টা ধাপে কিন্তু হয় কোন জায়গায়? মাইটোকন্ড্রিয়ায়। এখন এই 3টা ধাপ কিভাবে হচ্ছে? নতুন কোনো পড়া না ভাইয়া, আমি আজকে তোমাকে যেগুলো দেখাবো এই সবগুলা পড়া তোমরা আগে থেকেই জানতে। আমার আজকের কাজ হচ্ছে তুমি যে এটা জানো সেটা তোমাকে জানিয়ে দেয়া, যে আসলে তুমি এগুলো জানতে, সেটা তোমাকে জানিয়ে দেওয়া হচ্ছে আমার কাজ। ভয় পাওয়ার কিছু নাই, আমি আছি, সব বুঝাই দিব ইনশাআল্লাহ। তাহলে দেখো, প্রথমেই আহ সরি, বহিঃপ্রকোষ্ঠ তো না, আমি এটাকে একেবারে সাইটোপ্লাজম দেখাই দিই, তাহলে ভালো হবে। এটাকে একেবারে সাইটোপ্লাজম মনে করো। সাইটোপ্লাজম অর্থাৎ এখানে ভাই সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের পর আছে কি? বহিমেমব্রেন, বহিঃপ্রকোষ্ঠ, অন্তমেমব্রেন, অন্তঃপ্রকোষ্ঠ। তো বহিঃপ্রকোষ্ঠটা যেহেতু ইম্পর্টেন্ট না, তাই আমি এটা আর দেখাচ্ছি না। জাস্ট বুঝে নাও যে বাইরে সাইটোপ্লাজম, ভিতরে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রকোষ্ঠ, আর মাঝখানে মেমব্রেন হিসেবে কে আছে? অন্তঃমেমব্রেন বা ক্রিস্টি। এখন দেখো, গ্লাইকোলাইসিস হয় কি আসলে? গ্লাইকোলাইসিস কিন্তু সাইটোপ্লাজমে ঘটে। এখানে গ্লুকোজ ভেঙে তৈরি হয় পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, এবং এখানে কিন্তু আমরা 2 অণু এটিপি পাই। এবার এই পাইরুভিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করবে, সেইখানে আবার 2 অণু এটিপি খরচ হবে। আচ্ছা, সেটা জটিলতা যাচ্ছি না। গ্লুকোজ পাইরুভিক অ্যাসিড হলো, এই পাইরুভিক অ্যাসিডটা প্রবেশ করবে মাইটোকন্ড্রিয়ায়। পাইরুভিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়ার কোথায়? অন্তঃপ্রকোষ্ঠে। মাইটোকন্ড্রিয়া কোন জায়গায় ভাইয়া? অন্তঃপ্রকোষ্ঠে। তারপর আমরা জানি পাইরুভিক অ্যাসিড থেকে সৃষ্টি হবে অ্যাসিটাইল কোএ। অ্যাসিটাইল কোএ সৃষ্টি হবে। এই অ্যাসিটাইল কোএ গিয়ে একটা একটা চক্র চালাবে, একটা চক্র চালাবে, যে চক্রকে বলা হয় ক্রেবস সাইকেল, তাই না? তাহলে দেখো, আমি এই যে এটা হচ্ছে দ্বিতীয় স্টেপটা, অ্যাসিটাইল কোএ সৃষ্টি।
এটা হচ্ছে তৃতীয় স্টেপটা, ক্রেবস সাইকেল। তাহলে এই দুটো আমরা দেখে ফেললাম। আর এর বাইরে দেখো, এই যে মাইটোকন্ড্রিয়া ক্রিস্টি আছে, আমি তোমাদের বলেছি মাইটোকন্ড্রিয়া ক্রিস্টিতে ইটিসি থাকে এবং এটিপি সিনথেস থাকে। তাহলে দেখো ইটিসি জিনিসটা কি? ইটিসি হচ্ছে বিভিন্ন রকম কমপ্লেক্স থাকে আর কি, কমপ্লেক্স 1 2 3 4, এটা এইভাবে একটু বুঝাই দিচ্ছি আমি। কমপ্লেক্স বুঝে নাও, যেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই যে এই জিনিসটা, এর ভিতরে অনেক খেলা ঘটে, সেটা আমরা নবম অধ্যায়ে শিখবো ইনশাল্লাহ। ওকে, তাই দেখো এখানে ইটিসি আছে, ইটিসির পাশাপাশি এখানে আছে এটিপি সিনথেস। তাহলে এটিপি সিনথেসটা কেমন একটু দেখো। এটিপি সিনথেস হচ্ছে এটিপি সিনথেস হচ্ছে এমন, দেখো এখানে দেখো, এটিপি সিনথেসে একটা গোল একটা দানা থাকে আর একটা লম্বা একটা দানা থাকে। এই যে গোল দানাটা, এটাকে বলা হয় F0 দানা। গোল দানাটাকে ভাই কি বলা হয়? F0 দানা। আর লম্বাটাকে বলা হয় F1 দানা। এই F1 আর F0 দুইজনে মিলেমিশে বলা হয় এটিপি সিনথেস। এটিপি সিনথেস, বা এটাকে অনেক সময় অক্সিজোম নামেও ডাকা হয়। বুঝতেছি কি কথাগুলা? হ্যাঁ, দুইটা অংশ ভাই, একটা হচ্ছে F0 গোল আর একটা হচ্ছে F1। F1 এবং F0 মিলেমিশে হচ্ছে এটিপি সিনথেস বা অক্সিজোম। এই যে এটিপি সিনথেস বলেছিলাম না, ওইটারই অপর নাম হচ্ছে অক্সিজোম। এবং এটা তৈরি হয় একটা F0 গোল একটা দানা আছে, একটা গোল দানা, একটা লম্বা দানা। আমি একটু এখানে দেখাই। এই যে মনে করো একটা গোল দানা, গোল অংশটা হচ্ছে F0, আর এটা মনে করো লম্বা, এটা হচ্ছে F1। এই দুজন একত্রে থাকে, F1 F0 মিলেমিশে ভাই কি হয়েছে বলো? F0 F1 মিলেমিশে হচ্ছে এটিপি সিনথেস বা অক্সিজোম। এখন তাহলে দেখো, তাহলে আমি এখানে ইটিএসটাও বুঝতে পারলাম, এই দুইজন মিলে, হ্যাঁ, এই ইটিসি এবং এটিপি সিনথেস মিলে অক্সিডেটিভ ফসফোরাইলেশন করে, সেটা আমরা আসবো। তাহলে আমি এখন আপাতত এটা নামগুলো মুছে ফেলি, এটা আমাদের দরকার নেই। আচ্ছা, তাহলে দেখো, আমার এই যে এখানে শক্তিটা উৎপাদন হচ্ছে, এই যে এই সবগুলা প্রসেসে শক্তি উৎপাদন হচ্ছে, এটা কিন্তু কে করিয়ে দিচ্ছে? আমাদের মাইটোকন্ড্রিয়া করিয়ে দিচ্ছে। তো কিভাবে শক্তির উৎপাদন করিয়ে দেয় আমি একটু দেখাই তোমাদের। এই যে ক্রেবস সাইকেল আছে, তোমরা জানো ক্রেবস সাইকেলে কিন্তু অনেকগুলো কি তৈরি হয়? ক্রেবস সাইকেলে কিন্তু অনেকগুলো NADH2 আর FADH2 তৈরি হয়। NADH2 আর FADH2 তৈরি হয়। এবার দেখো, এই NADH2 আর FADH2 চলে যায় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে। কোথায় চলে যায় ভাইয়া? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে চলে যায়। যাওয়ার পর এদেরকে ভেঙে এখান থেকে ইলেকট্রন বের করা হয়। কি বের করা হয়? ইলেকট্রন। এই ইলেকট্রনটা আস্তে আস্তে সামনের দিকে আগায়, এই যে এইভাবে দেখো, ইটিসির মধ্যে দিয়ে এইভাবে সামনের দিকে আগায়। আগাতে আগাতে সর্বশেষ চলে যায় অক্সিজেনের কাছে। কার কাছে যায়? অক্সিজেনের কাছে। ইলেকট্রনটা ধাপে ধাপে আগাতে আগাতে কোথায় যায়? অক্সিজেনের কাছে যায়। কে যাচ্ছে এখান দিয়ে? ইলেকট্রন। কারণ দেখো, এই যে আমি একটু দেখাই দিই জিনিসটা। এই NADH2 কে যদি আমরা ভাঙি, আমরা পাবো কি? NAD আর H2। H2 মানে হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন বলতে ভাই কি বুঝায়? হাইড্রোজেন বলতে বুঝায় মাঝখানে একটা প্রোটন আর চারপাশে কে ঘুরছে? ইলেকট্রন ঘুরছে। তাহলে দেখো, আমি যদি NADH2 কে ভাঙি, আমি এই যে এখান থেকে আবার আলটিমেটলি কি পাবো? ইলেকট্রন পাবো আর প্রোটন পাবো। এই ইলেকট্রনের কিন্তু প্রচুর শক্তি থাকে, এবং সে যখন ধাপে ধাপে ইটিসির ভিতর দিয়ে আগায়, ইটিসির মধ্যে 4টা কমপ্লেক্স আছে, 1 2 3 4। যতই সে কমপ্লেক্স বরাবর সামনে আগায়, ততই তার শক্তি কমতে থাকে। কমপ্লেক্স 1 থেকে 2 এ গেলে একটু কমলো, 2 থেকে 3 তে গেলে আরো কমলো, 3 থেকে 4 এ গেলে আরো কমলো, এবং শেষে যায় অক্সিজেনের কাছে, সেখানে গেলে আরো কমে। তো আমরা জানি পৃথিবীতে কোনো শক্তি কিন্তু নষ্ট হয়ে যায় না। শক্তি জাস্ট একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায়, বা এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। তো এইখানে যে ভাইয়া ইলেকট্রনটা শক্তিটা হারাচ্ছে, এই শক্তি কিন্তু আসলে হারিয়ে যাচ্ছে না। এই শক্তিটা
নিয়ে নিচ্ছে ইলেকট্রনের কাছ থেকে প্রোটন। এই শক্তিটা ইলেকট্রনের কাছ থেকে নিয়ে নিচ্ছে, প্রোটন নিয়ে নিচ্ছে, এবং সেই শক্তি ইউজ করে প্রোটন বাইরের দিকে চলে যাচ্ছে, উপরে উঠে যাচ্ছে। আমরা জানি উপরে উঠতে শক্তি লাগে, তাই প্রোটন এভাবে উপরে উঠতেছে। অর্থাৎ দেখো প্রোটনটা কিন্তু তোমার ভিতরের দিকে যে প্রোটনটা ছিল সেটা বের হয়ে উপরের দিকে চলে যাচ্ছে। বুঝতে পারছো? অর্থাৎ দেখো এখানে যে প্রোটনটা ছিল সেটা এই যে এখানে চলে আসতেছে। এবং এই জন্য কিন্তু মাইটোকন্ড্রিয়ার যে বহিঃপ্রকোষ্ঠ আছে, এই বহিঃপ্রকোষ্ঠে প্রচুর প্রোটন থাকে। কারণটা বুঝতে পারছো? কারণ ইলেকট্রন যখন ইটিসির ভিতরে ঢুকে ইলেকট্রন শক্তি হারায়, এবং সেই শক্তি গ্রহণ করে কি হয়, প্রোটনগুলা বাইরে চলে যায়। তাহলে আমরা দেখলাম যে বহিঃপ্রকোষ্ঠে প্রচুর পরিমাণে প্রোটন থাকে। কারণটা কি? কারণ হচ্ছে ইলেকট্রনগুলো যখন ইটিসি দিয়ে সামনে আগায় ইলেকট্রনের শক্তি হারায়, এবং সেই শক্তিটা নিয়ে প্রোটন বাইরের প্রকোষ্ঠে চলে যায়, প্রোটন উপরের দিকে ওঠে। উপরের দিকে উঠতে প্রোটনের শক্তি লাগবে না, সেই শক্তি আসে ইলেকট্রনের কাছ থেকে। ওকে, আচ্ছা। এরপরে কি হচ্ছে দেখো, এই যে প্রোটন সবগুলো বাইরে চলে গেছে, এই প্রোটনগুলো এখন ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। অর্থাৎ ইলেকট্রন আবার উপরের থেকে নিচের দিকে আসবে, এবং সেটা কার মাধ্যমে আসবে? সেটা আসবে এটিপি সিনথেসের মাধ্যমে। তাহলে একটু খেয়াল করো, এই যে প্রোটনগুলো বাইরে চলে গিয়েছিল, এই প্রোটনগুলো ঘরের ছেলে আবার ঘরে ফিরে আয়। এই যে প্রোটন আবার ঘরের ছেলে ঘরে ফিরে আসলো। এই যে প্রোটন যখন ঘরে ফিরে আসে, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। একটা জিনিস যখন উপর থেকে নিচে নামে তখন সে কিন্তু শক্তি হারায়, এবং সেই শক্তিটা অন্য শক্তিতে রূপান্তরিত হয়। যেমন আমি যদি এখন একটা মার্কার ফেলে দেই, দেখি যেটা কালি নাই, এই মার্কারটার শক্তি এখন বেশি না, বিভব শক্তি। ফেলে দিলে দেখবে কিছুক্ষণ পরে শব্দ শক্তি তৈরি হবে। দেখো, সাউন্ড পাইছো আশা করি। তাহলে এখানে আসলে হয়েছে কি, যখন মার্কারটা নিচে পড়েছে, মার্কারের গতিশক্তিটা একটা পর্যায়ে শব্দ শক্তিতে কনভার্ট হয়ে গেছে। একই রকম এখানে যখন প্রোটনটা নিচে পড়বে, প্রোটনের শক্তিটা গ্রহণ করে এইখানে এডিপি থেকে এটিপি তৈরি হবে। ওকে, এই যে এটিপি তৈরি হলো, বুঝতে পারছি কিনা? তাহলে দেখো শক্তিটা প্রথমে কিভাবে গেছে এটিপির মধ্যে। প্রথমে শক্তি ছিল ইলেকট্রনের কাছে, সেই শক্তি ইলেকট্রনের কাছ থেকে প্রোটনের কাছে গেছে, তারপর প্রোটনের কাছ থেকে সেটা আসছে এটিপির কাছে। এইভাবে কিন্তু এই জিনিসটা রান করতেছে, এবং প্রচুর এটিপি তৈরি হচ্ছে। ক্লিয়ার? গ্লুকোজ থেকে কিভাবে এটিপি আসলে তৈরি হয় আজকে ক্লিয়ার তো মাথায় সবার কাছে? এতদিন মানে জানতা সবকিছুই, বাট খণ্ড বিখণ্ড ভাবে, বিচ্ছিন্ন ভাবে। এই জন্য আমি বলছিলাম তোমরা যা জানো আমি তোমাদের তাই বলবো আজকে, বাট তোমরা যে জানতে সেটা তোমাদেরকে আমি জানাই দিব। দেখো এইভাবে গ্লুকোজ থেকে এই যে এখানে এটিপি আসে, মাইটোকন্ড্রিয়ার ভিতরে এগুলো ঘটতেছে। এবং দেখো একটু খেয়াল কর ব্যাপারটা, আমি তোমাদের একটু আগে বলছিলাম যে আমি অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলি। তো ফসফোরাইলেশন মানে কি? ফসফোরাইলেশন মানে হচ্ছে কোনো কিছুতে ফসফেট যোগ করা। যেমন এডিপিতে আমি ফসফেট, ইনঅর্গানিক ফসফেট পিআই যোগ করলে এটিপি হচ্ছে, তাই না? এটাকে বলা হয় ফসফোরাইলেশন। এখন যদি এই ফসফোরাইলেশনটা আলো দিয়ে হয়, আলো আলো মানে হচ্ছে ফটো, তখন সেটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন, যেটা আমরা সালোক সংশ্লেষণের সময় দেখতে পাই। অর্থাৎ আলোর সাহায্যে এটিপি তৈরি করা। আর যদি অক্সিজেনের সাহায্যে এটিপি তৈরি করা হয় তাহলে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। খেয়াল করো, এইখানে যে এটিপি তৈরি করেছি, অক্সিজেন কিন্তু এখানে দরকার ছিল। যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়, অক্সিজেন যদি অনুপস্থিত থাকে, সে কিন্তু এটিপি তৈরি করতে পারবে না। তাই এটাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এবং এই প্রসেসে হেল্প করে ইটিসি আর এটিপি সিনথেস। এই দুটো জিনিস ক্লিয়ার কিনা সবার কাছে? ঠিক আছে। গাছপালা যেমন আলো ছাড়া বাঁচতে পারে না, প্রাণী আবার অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। কারণটা বোঝা গেছে? কারণ যদি আমাদের অক্সিজেনটা বন্ধ করে দেওয়া হয়, আমরা এটিপি তৈরি করতে পারবো না, তখন শক্তির অভাবে আমাদের কোষগুলো আস্তে আস্তে মারা যাবে।
আর গাছপালা যদি আলো না পড়ে, গাছপালা তো ফটোফসফোরাইলেশন করে, তাহলে গাছপালা কিন্তু আর খাবার তৈরি করতে পারবে না নিজের কোষের ভিতর। আর গাছপালা তো প্রাণীর মতো না যে অন্যের দেহ থেকে খেয়ে কামড়ায় কামড়ায় খাদ্য নিতে পারে, পারে না কিন্তু। তাহলে দেখো এই জন্য এটাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই প্রসেসে ইটিসি এবং এটিপি সিনথেস অংশগ্রহণ করে, বাট প্রসেসটার নাম অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ক্লিয়ার সবার কাছে এতটুকু? আচ্ছা, তাহলে আমরা যে এই যে বারবার বলি মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস কেন বলি, বোঝা গেছে? কারণ মাইটোকন্ড্রিয়া কিন্তু আলটিমেটলি আমাদেরকে শক্তি উৎপাদন করে দেয় অক্সিজেনের সহায়তায়। তাহলে এই পয়েন্টটা যে মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়, পুরো জিনিসটা কিন্তু আমরা এখানে ডেসক্রাইব করেছি। এরপরে মাইটোকন্ড্রিয়া কিন্তু আরো কাজ আছে, যেমন দেখবা বইয়ে লিখেছে মাইটোকন্ড্রিয়া স্নেহ বিপাকে সাহায্য করে, মাইটোকন্ড্রিয়া প্রোটিন বিপাকে সাহায্য করে। মুখস্থ নাকি? না, মুখস্থ না। তাই দেখো ব্যাপারটা কিরকম। ফ্যাট মানে কি? ফ্যাট বা স্নেহ মানে কি? স্নেহ মানে হচ্ছে আমরা বলতে পারি ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড, তাই না? এটা হচ্ছে শর্করা, ফ্যাটি অ্যাসিড হচ্ছে চর্বি বা স্নেহ জাতীয় খাদ্য। এখন এই যে ফ্যাটি অ্যাসিডটা আছে, ফ্যাটি অ্যাসিড মাইটোকন্ড্রিয়াতে এসে এসিটাইল কোয়েতে কনভার্ট হয়। খেয়াল করো, ফ্যাটি অ্যাসিড মাইটোকন্ড্রিয়াতে এসে এসিটাইল কোয়েতে কনভার্ট হয় এবং দেখতেছো এসিটাইল কোয়ে থেকে ক্রেবস চক্র, সেখান থেকে এনএডিএইচ টু এফিডিএইচ টু এবং সেখান থেকে ইভেনচুয়ালি এটিপি তৈরি হচ্ছে। তার মানে দেখো এই যে আমরা কিন্তু চাইলে চর্বি থেকেও শক্তি উৎপাদন করতে পারি এবং সেই ঘটনাও কিন্তু সোললি মাইটোকন্ড্রিয়াতে ঘটে। হ্যাঁ, এবং এই প্রসেসটাকে বলা হয় বিটা অক্সিডেশন। তোমাদের বইয়ে নামটা লেখা নেই তাই আমি লিখছি না, বাট মাথায় রাখো যেটাকে বলা হয় বিটা অক্সিডেশন। এর মাধ্যমে ফ্যাটি অ্যাসিড থেকেও শক্তি তৈরি করা যায়, যেটা করে দিচ্ছে আমাদেরকে কে? মাইটোকন্ড্রিয়া। এজন্যই বইয়ে লিখেছে মাইটোকন্ড্রিয়া স্নেহ বিপাক করে। মুখস্থ করতে হবে আর, হ্যাঁ মুখস্থ করে যাই, পরে গিয়ে পরীক্ষায় মনে হয় মাইটোকন্ড্রিয়া না গোলগি বডি নাকি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বাট এখন আর মুখস্থ না, লিংক করে দিয়েছি, এমনি অ্যান্সার করতে পারবা। এরপর দেখো বলা আছে তোমার প্রোটিন। প্রোটিন মানে হচ্ছে আমরা জানি প্রোটিন ভাঙলে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড। তো এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে, অ্যামাইনো অ্যাসিড গুলা মাইটোকন্ড্রিয়াতে এসে সরাসরি ক্রেবস সাইকেলে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? ক্রেবস সাইকেলে। এবং ক্রেবস সাইকেলে যখন প্রবেশ করে, ক্রেবস সাইকেল রান করলে এনএডিএইচ টু এফিডিএইচ টু হয় এবং সেই এনএডিএইচ টু এফিডিএইচ টু থেকে আবারও এটিপি তৈরি হয়। অর্থাৎ দেখো মাইটোকন্ড্রিয়া কিন্তু প্রোটিন থেকেও শক্তি উৎপাদন করে দিতে পারে। শর্করা থেকে পারে, চর্বি থেকে পারে, ইভেন প্রোটিন থেকেও কিন্তু শক্তি তৈরি করে দিতে পারে আমাদের মাইটোকন্ড্রিয়া। এত ভাবে শক্তি তৈরির এত তরিকা সে জানে, এই জন্যই তাকে বলা হয় শক্তিঘর বা পাওয়ার হাউস। বেটা তোরে যাই দেই সেটাই তুই শক্তি ছেহে দিয়ে শক্তি বাড়াই দিতে পারিস, বাপরে বাপ, যা তুই শক্তিঘর আজকে থেকে, বুঝছো? এমনি এমনি শক্তিঘর বলে না, অনেক কারণ আছে। আচ্ছা, এর সাথে রিলেটেড আরো কিছু জিনিস আমরা আসি। যেমন দেখো, আমরা জানি অ্যামাইনো অ্যাসিড মানে কি। আমরা এটাকে কি বলি ভাইয়া? এটাকে আমরা বলি হচ্ছে কি, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাসিড, তাই না? এই দেখো এটা মনে করো এটা হচ্ছে অ্যাসিড। এবার যদি অ্যাসিডের মধ্যে অ্যামিন গ্রুপ থাকে NH2, তাহলে সেটাকে বলা হয় অ্যামাইনো অ্যাসিড। এখন যখন অ্যামাইনো অ্যাসিড ভাঙে তখন এখান থেকে বেরিয়ে আসে অ্যামোনিয়া গ্যাস। এই প্রসেসটাকে বলা হয় ডিঅ্যামিনেশন। এই প্রসেসটাকে ভাইয়া কি বলা হয়? ডিঅ্যামিনেশন। বুঝছো কিনা জিনিসটা? এটাকে বলা হয় ডিঅ্যামিনেশন। কোন শব্দের আগে ডি যুক্ত হওয়া মানে তাকে বের করে দেওয়া। যেমন ডি অক্সিজেনেশন মানে অক্সিজেনকে বের করে দেওয়া, ডি কার্বক্সিলেশন মানে কার্বন ডাই অক্সাইডকে বের করে দেওয়া, ডিহাইড্রেশন মানে হাইড্রা অর্থাৎ পানিকে বের করে দেওয়া, ডি মারিয়া মানে মারিয়াকে বের করে দেওয়া। একই রকম ডি অ্যামিনেশন মানে অ্যামিনকে বের করে দেওয়া। তাহলে এই যে প্রোটিন থেকে অ্যামিনকে বের করে দেওয়া, এই কাজটাও করতে পারে আমাদের মাইটোকন্ড্রিয়া। এই জন্যই বলছে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের বিপাক। তাহলে দেখো এই যে অ্যামাইনো অ্যাসিড আছে, অ্যামাইনো অ্যাসিড থেকে সে কাকে বের করে দেয়? অ্যামোনিয়া গ্যাসকে বের করে দেয়। এবার এই যে অ্যামোনিয়া গ্যাস আছে, সে অ্যামোনিয়া গ্যাস গিয়ে একটা চক্র চালায়। এই যে ক্রেবস চক্র আছে না, এরকম আমাদের শরীরে আরেকটা চক্র চলে। এই চক্রকে বলা হয় ইউরিয়া চক্র বা অর্নিথিন চক্র। অর্নিথিন
এবং অর্নিথিন চক্রের মাধ্যমে এখানে তৈরি হয় ইউরিয়া। আমরা পড়েছি না আমাদের শরীরে ইউরিয়া তৈরি হয়, যে প্রস্রাব করলে ইউরিয়া বের হয়ে যায়। খেয়াল করে দেখো, সেই ইউরিয়া তৈরির পেছনেও মাইটোকন্ড্রিয়ার ভূমিকা আছে। অর্থাৎ প্রস্রাব যে করো তখনও মাইটোকন্ড্রিয়ার কথা মাথায় রাখো। মাইটোকন্ড্রিয়া না থাকলে প্রস্রাব তৈরি হইতো না। বুঝছো কি না? মাইটোকন্ড্রিয়া না থাকলে এভাবে মনে করবা যে এই যেই কাজটা করতেছি এখানে দেহের কোন অঙ্গ কাজ করতেছে, দেহের কোন অঙ্গাণু কাজ করতেছে। মাইটোকন্ড্রিয়ার সাইটোপ্লাজম মিলেমিশে ইউরিয়া তৈরি করে। যদি মাইটোকন্ড্রিয়া না থাকতো অ্যামোনিয়া হইতো না, অ্যামোনিয়া না থাকলে ইউরিয়াও হইতো না, প্রস্রাবও হইতো না। ঠিক আছে? তাই দেখো, এইভাবেও কিন্তু অ্যামাইনো অ্যাসিড থেকে সে শক্তিও তৈরি করতে পারে, আবার অ্যামাইনো অ্যাসিড থেকে ইউরিয়াও তৈরি করতে পারে। এই ঘটনাগুলো লিভারে ঘটে। লিভারের যে মাইটোকন্ড্রিয়া আছে তারা এরকম ইউরিয়া তৈরি করে দেয়। ওকে, তাহলে দেখো ইউরিয়া তৈরি করতে পারে। আর একটা পয়েন্ট, তাহলে আমরা মোটামুটি বিভিন্ন ধরনের পদার্থের বিপাক বুঝতে পারছি, যে গ্লুকোজ বিপাক করে শক্তি তৈরি করে, ফ্যাটি অ্যাসিড বিপাক করে শক্তি তৈরি করে, অ্যামাইনো অ্যাসিড বিপাক করে শক্তি তৈরি করে, আবার অ্যামাইনো অ্যাসিড বিপাক করে ইউরিয়াও তৈরি করে। বইয়ে দেখবে একটা পয়েন্ট লেখা আছে, মাইটোকন্ড্রিয়া রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে। এখন ভাইয়া অনেকেই তোমাদেরকে বলবে যে অনন্য এত ডিটেলস ক্লাস করা এগুলো দরকার নাই করার, এগুলো অযথা সময় নষ্ট, বলবে কিন্তু অনেকে। বাট আমি তোমাদের ইনফ্লুয়েন্স করতে চাই না, আই এম নট ইনফ্লুয়েন্সার। আমি কিন্তু ইনফ্লুয়েন্সার না। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করতে পারো। তোমার চাইলে তুমি মাইটোকন্ড্রিয়া 5-7 মিনিটে পড়ে ফেলো, ওকে, পড়বা আবার ভুলে যাবা। আর মানে আমি একটা জিনিস মনে করি, একটা হচ্ছে নলেজ, একটা উইজডম। এই আমি শিখতেছি মাইটোকন্ড্রিয়া অত সালে আবিষ্কার হয়েছে, এটা সেটা এটা সেটা, এগুলো নলেজ বা ইনফরমেশন বলতে পারি আমি, নলেজও বলবো না। উইজডম মানে কি? উইজডম মানে জিনিসটাকে বোঝা, ভুলে যাওয়ার পরও যেটা মনে থাকে সেটা হচ্ছে উইজডম। আমি চাই তোমাদেরকে উইজডম প্রোভাইড করতে, নট নলেজ। নলেজের মাধ্যমেই তোমাদের মধ্যে উইজডম নিয়ে আসতে, বা তোমরা যাতে নিজেই চিন্তা করতে পারো। তুমি যদি মুখস্থ করো যে রক্তকণিকা উৎপাদনে কোষের কোন অঙ্গাণু সাহায্য করে, মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া, পরীক্ষার হলে গিয়ে যখন কাছাকাছি অপশন দিবে কনফিউশনে পড়ে যাবে। আমি যদি বুঝে ফেলি যেটা কিভাবে করে মাইটোকন্ড্রিয়া, আমার হয়তো আধা মিনিট সময় লাগবে বেশি, বাট এই জিনিসটা আমার সারা জীবন মনে থাকবে, আসলেই সারা জীবন মনে থাকবে। একটা কথা বলে যে, আমি বলি এটা যে যত কম পড়বা তত বেশি ভুলবা, আর যত বেশি পড়বা তত কম ভুলবা। বেশি বেশি পড়ো, দেখবা ভুলতেছো কম। এটা ভাইবো না যে বেশি পড়লে সব ভুলে যাব, না। বেশি পড়লেই বেশি মনে থাকবে, কম পড়লে যা পড়ছো তাও ভুলে যাবা। দেখো তোমরা নিজেরাই। তো দেখো, আমরা ওই ব্যাপারটায় আসি যে মাইটোকন্ড্রিয়া আবার কিভাবে রক্ত তৈরি করে। তো দেখো, মাইটোকন্ড্রিয়ার ভিতরে ভাইয়া ক্রেব চক্র চলতেছে না? এই ক্রেব চক্রের ভিতরে কিন্তু অনেকগুলো মধ্যবর্তী পদার্থ আছে, সাইট্রিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, পড়ছো তো? এই যে পদার্থগুলো আছে, এই পদার্থগুলোকে ইউজ করে মাইটোকন্ড্রিয়া কি করে দেখো, মাইটোকন্ড্রিয়া হিম তৈরি করে ফেলে। হিম কি তৈরি করে ফেলে? হিম। এবং আমরা জানি হিম আর রাইবোজোম তৈরি করবে গ্লোবিন। রাইবোজোম প্রোটিন তৈরি করে না, তাহলে গ্লোবিন প্রোটিন তৈরি করবে রাইবোজোম। এই মাইটোকন্ড্রিয়া থেকে যে হিম তৈরি হয়ে আসছে, রাইবোজোম থেকে যে গ্লোবিন তৈরি হয়ে আসছে, দুইটা মিলেমিশে তৈরি হয় হিমোগ্লোবিন। আর হিমোগ্লোবিন হচ্ছে আমাদের আরবিসির প্রধানতম বা একমাত্র উপাদান হচ্ছে হিমোগ্লোবিন। আরবিসির ভিতরে হিমোগ্লোবিন ছাড়া কিছুই থাকে না। যেগুলো থাকে ওগুলা আলসাল জিনিস, ইম্পর্টেন্ট না। মেইন জিনিস হচ্ছে হিম। এবং দেখো, এই হিম কিন্তু ক্রেব চক্র থেকে আসে। ক্রেব চক্রের যে পদার্থগুলো আছে ওরাই কিন্তু বিভিন্ন রিয়েকশনের মাধ্যমে হিমে কনভার্ট হয়, এবং সেই রিয়েকশনের বেশিরভাগই কিন্তু হয় আমার মাইটোকন্ড্রিয়াতে। এই জন্য বইয়ে বলছে যে মাইটোকন্ড্রিয়া রক্ত উৎপাদনে সাহায্য করে। বুঝতে পারছি, ইউরিয়া উৎপাদনে সাহায্য করে, প্রস্রাব এবং রক্ত দুইটা উৎপাদনই মাইটোকন্ড্রিয়ার ভূমিকা আছে, তাই না? হ্যাঁ, দেখো, এইভাবে মাইটোকন্ড্রিয়া এইভাবে রিলেট করে পড়লে মনে থাকবে ভালো। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, তোমাদের বইয়ে লেখা আছে যে মাইটোকন্ড্রিয়া কোষের মৃত্যু, যেটাকে বলা হয় হচ্ছে তোমার অ্যাপোপ্টোসিস, নিয়ন্ত্রণ করে। অ্যাপোপ্টোসিস, তাহলে অ্যাপোপ্টোসিস কি? কোষ কিন্তু ভাইয়া মারা যায়, কোষ বেঁচে থাকে না। কিছু কোষ আজীবন বেঁচে থাকে, আমৃত্যু বেঁচে থাকে, বাট বেশিরভাগ কোষই মারা যায়। তো
তো কোষের মৃত্যু দুই রকম আছে, একটা হচ্ছে অ্যাপোপ্টসিস আর একটা হচ্ছে নেক্রোসিস। অ্যাপোপ্টোসিসকে বলা হয়, পারফেক্ট ফ্রেজ হচ্ছে প্রোগ্রামড সেল ডেথ, আর যেটা প্রোগ্রাম না সেটা হচ্ছে নেক্রোসিস। বাট এত জটিল জিনিস আমি তোমাদের মাথায় দিতে যাব না, আমি সহজে বুঝাই। যদি কোষকে জোর করে মেরে ফেলা হয় সেটা হচ্ছে নেক্রোসিস। মনে করো তোমার হাতের মধ্যে গরম পানি পড়লো, আল্লাহ না করুক কারো হাতের মধ্যে পড়লো, সেখানে কিন্তু কিছু কোষ মারা যাবে, জোর করে মেরে ফেলেছো, সেটা হচ্ছে নেক্রোসিস। আবার মনে করো তুমি কম খাওয়া দাওয়া করতেছো, সেক্ষেত্রেও তোমার কিছু কোষ মারা যেতে পারে, সেটাও নেক্রোসিস। জোর করে খাবারের অভাবে রেখে দুর্ভিক্ষে কোষ মারা গেছে বা অত্যাচারে কোষ মারা গেছে, এগুলো নেক্রোসিস। বাট কোষ যদি নিজে নিজেই মারা যায়, যে তার বয়স হয়ে গিয়েছে, সে আর ঠিক মতো কাজ করতে পারতেছে না, এবার নিজেই নিজেকে শেষ করে দিবে সে, এটার কিন্তু একটা প্রোগ্রাম আল্লাহ কোষের মধ্যে দিয়ে রেখেছে। এই প্রোগ্রাম রান যখন করা শুরু করবে, কোষ মারা যাবে। এবং এটা কখন রান করবে? যখন কোষের দ্বারা আর কাজ হচ্ছে না, সে নিজেকে শেষ করে দিবে। আত্মহত্যাও বলতে পারো অনেকটা। এটা হচ্ছে কি ভাইয়া? অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস হচ্ছে স্বেচ্ছা মৃত্যু, নেক্রোসিস হচ্ছে অনিচ্ছা মৃত্যু। হ্যাঁ, এটা কিন্তু ইচ্ছা করে সে মরে না। তো কোষের যে স্বেচ্ছা মৃত্যু আছে অ্যাপোপ্টোসিস, এটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার হাতে। তো কিভাবে মাইটোকন্ড্রিয়ার হাতে? মাইটোকন্ড্রিয়ার যেই অন্তঃপ্রকোষ্ঠ, অন্তঃপ্রকোষ্ঠের ভিতরে একটা পদার্থ থাকে যার নাম হচ্ছে সাইটোক্রোম সি। হ্যাঁ, এই ভিতরে আছে এখানে সাইটোক্রোম সি। ছোট করে লিখি সাইটোক্রোম সি। তো এই সাইটোক্রোম সি কিন্তু হচ্ছে বিষ, যেই বিষ কোষকে মেরে ফেলে, এবং এই বিষ কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকে। তো ব্যাপারটা হচ্ছে কি, আমি তোমাদের দুইটা নাম পড়াইছিলাম, কার্ডিওলিপিন আর বিসিএল। আমাদের যে মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণীতে প্রচুর কার্ডিওলিপিন থাকে। এটার নাম কার্ডিওলিপিন, কারণ কার্ডিও মানে হচ্ছে হৃৎপিণ্ড বা হার্ট। এটা প্রথম হার্টের মাইটোকন্ড্রিয়াতেই খুঁজে পাওয়া গিয়েছিল, বাট দেহের সব অঙ্গের মাইটোকন্ড্রিয়াতেই আসলে থাকে কার্ডিওলিপিন, প্রচুর পরিমাণে থাকে। আর একটা আছে বিসিএল। হ্যাঁ, এখানে আবার আছে, মনে করো বিসিএল ও আছে। এই বিসিএল চাই কোষকে বাঁচায় রাখতে, অর্থাৎ বিসিএল অ্যাপোপ্টোসিসে বাধা দেয়, বিসিএল অ্যাপোপ্টোসিসে বাধা দেয়। আর কার্ডিওলিপিন মাঝে মধ্যে চায় কোষটা মারা যাক, অর্থাৎ কার্ডিওলিপিন অ্যাপোপ্টোসিসে সাহায্য করে অনেক সময়, সব সময় না, অনেক সময় করে, যখন দরকার তখন করে। আর বিসিএল চায় কোষটাকে বাঁচায় রাখতে। অর্থাৎ এই সাইটোক্রোম সি যে আছে ভাইয়া, সাইটোক্রোম সি যদি মাইটোকন্ড্রিয়া থেকে বাইরে চলে আসে, মাইটোকন্ড্রিয়া থেকে বাইরে চলে আসে, সাইটোপ্লাজমে ছড়ায় পড়ে, তাহলে কোষের ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কোষটা মারা যায়। তো বিসিএল করে কি, বিসিএল ওকে আটকায় রাখে, তুই বাইরে হইতে পারবি না। আর কার্ডিওলিপিন এমনি তেমন কিছু, কার্ডিওলিপিন কিন্তু অনেক, কার্ডিওলিপিন সবাইকে ঠিকঠাক মতো দেখভাল করে। হ্যাঁ, যে এই তোর এটিপি সিনথেস ঠিক মতো আছে কিনা, ইটিসি ঠিক মতো আছে কিনা, প্রোটন ঠিক মতো বের হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো মনিটর করে কার্ডিওলিপিন। বাট একটা সময় কার্ডিওলিপিন দেখে যে মাইটোকন্ড্রিয়ার অবস্থা ভালো না, এই মাইটোকন্ড্রিয়ার কোনো ভবিষ্যৎ নাই, এর দিন শেষ। তখন কার্ডিওলিপিন করে কি, তখন কার্ডিওলিপিন সাইটোক্রোম সি গুলাকে বলে তোরা বের হয়ে যা। হ্যাঁ, তখন কার্ডিওলিপিন বলে সাইটোক্রোম সি কে কোষ মাইটোকন্ড্রিয়া থেকে বের হয়ে যেতে। সাইটোক্রোম সি যখন মাইটোকন্ড্রিয়া থেকে বের হয়ে পুরো সাইটোপ্লাজমে ছড়ায় পড়ে, তখন বিভিন্ন রিয়েকশনের মাধ্যমে আস্তে 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 কোষটা নষ্ট হয়ে যায়, মারা যায়, একেবারে নষ্ট বলতে মারা যায় একেবারে। তাহলে দেখো, এই যে কোষের মৃত্যুটা, এটাও কিন্তু মাইটোকন্ড্রিয়া, মানে কোষের যে অ্যাপোপ্টোসিস, পূর্ব নির্ধারিত মৃত্যু, এটাও কিন্তু মাইটোকন্ড্রিয়ার হাতে। মাইটোকন্ড্রিয়াই ওর জান সাইটোক্রোম সি কে আটকায় রাখছে। আজরাইল, সাইটোক্রোম সি হচ্ছে কোষের আজরাইল। হ্যাঁ, কোষের আজরাইলকে আটকায় রাখছে কে? মাইটোকন্ড্রিয়া। এই তুই বাইর হবি না, কোষ আমি কাজ করতে দে, আমি দেহের গঠনগত কার্যকারী একক। কিন্তু যখন মাইটোকন্ড্রিয়া বুঝতে পারে যে না, এই কোষের আর ভবিষ্যৎ নাই, এর দ্বারা আর কিছু হবে না, তখন কার্ডিওলিপিন করে কি, সাইটোক্রোম সি গুলাকে বের করে দেয়। দাহ, বের হয়ে যা, আজরাইলকে বের করে দেয় মাইটোকন্ড্রিয়ার ভিতর থেকে। তখন আজরাইল গিয়ে কোষের যত অঙ্গাণু আছে সবগুলোকে ধুমধাম ধুমধাম মেরে
কোষটাকেই শেষ করে ফেলে। এই জন্য বলা হয় কোষের অ্যাপোপ্টোসিসও মাইটোকন্ড্রিয়ার হাতে। ওকে, ক্লিয়ার সবাই ব্যাপারটা? তাহলে দেখো আমরা এই কৃষ্টির মধ্যেই কিন্তু সব কার্যাবলী লুকায় আছে। তাহলে আমরা কৃষ্টির মধ্যে কি পাইছি? ইটিসি পাইছি, এটিপি সিনথেস, এরা শক্তি উৎপাদন করে। কার্ডিওলিপিন হচ্ছে ম্যানেজার মাইটোকন্ড্রিয়ার, সবকিছু দেখভাল করে। আর বিসিএল কোষকে বাঁচায় রাখার চেষ্টা করে, আজরাইলকে আটকায় রাখে সাইটোক্রোম সি কে। আর অন্তঃপ্রকোষ্ঠে দ্বিসূত্রক ডিএনএ আছে, আরএনএ আছে, 70S রাইবোজোম আছে, সাইটোক্রোম সি আছে। আবার দেখো এই যে এই বিক্রিয়াগুলো, পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হওয়া, ক্রেবস চক্র হওয়া, অ্যামোনিয়া তৈরি করা, হিম তৈরি করা, হ্যাঁ, তারপরে এই যে যত রকম বিক্রিয়া আছে, এই সবগুলা কিন্তু মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রকোষ্ঠে হচ্ছে। এবং এই প্রতিটা বিক্রিয়ার জন্য এনজাইম দরকার, তাই এই এনজাইম গুলাও এখানে থাকে, এনজাইম। এবং আমরা জানি এনজাইমের যে ক্রিয়াশীলতা বা কার্যকারিতা, এটা বাড়ানোর জন্য বা কমানোর জন্য বেশ কিছু ধাতব আয়ন দরকার হয়, যেমন ক্যালসিয়াম, তারপরে হচ্ছে সালফার, তারপরে আয়রন, তারপরে ম্যাঙ্গানিজ। এই আয়নগুলোও কিন্তু তোমার অন্তঃপ্রকোষ্ঠের ভিতরে থাকে। ক্যালসিয়াম, সালফাইড, আয়রন। দেখো হিম তৈরিতে আয়রন দরকার হবে না, রক্ত যেহেতু তৈরি করে, তাই আয়রনটাও এখানে থাকে। ম্যাঙ্গানিজ থাকে, ক্যালসিয়াম থাকে। এই ক্যালসিয়াম নিয়ে একটা কথা আছে যে কোষে ক্যালসিয়ামের ঘনত্ব নিয়ন্ত্রণ করে কে? এই যে কোষ আছে, কোষের মধ্যে ক্যালসিয়ামের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা ধাতু হচ্ছে ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামের ঘনত্ব নিয়ন্ত্রণ করে দুইজন, একজন হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। দুইটাই কিন্তু সঠিক উত্তর। আমাদের বইয়ে মাইটোকন্ড্রিয়াটা লিখছি শুধু। হ্যাঁ, কোষের ভিতরে ক্যালসিয়াম আয়নের ঘনত্ব নিয়ন্ত্রণে সেখানেও কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়ার ভূমিকা আছে। আচ্ছা, আর কি কিছু বলার মতো আছে এখানে? আচ্ছা, তো আমি এটা একটু মুছি, এগুলো তো রাখার দরকার নেই, লিখে দিচ্ছি ওখানে। এখন ওই যে আমি হাদিসের ব্যাখ্যায় যাব যে মাইটোকন্ড্রিয়া কেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে বেশি সম্মান করতে বলছেন। হ্যাঁ, এই ব্যাপারে একটু বোঝার চেষ্টা করো। এই মনে করো মায়ের ডিম্বাণু, ডিম্বাণুর ভিতর নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে আছে 23টা ক্রোমোজোম, এবং নিউক্লিয়াসের বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এগুলো মনে করো মাইটোকন্ড্রিয়া। এটা হচ্ছে ডিম্বাণু। আর এই হচ্ছে মনে করো শুক্রাণু। এই হচ্ছে শুক্রাণুর নিউক্লিয়াস, 23টা ক্রোমোজোম আছে। আর শুক্রাণুর যেই মাইটোকন্ড্রিয়া গুলা, সেই মাইটোকন্ড্রিয়া গুলা কিন্তু শুক্রাণুর লেজে থাকে। কই থাকে? লেজে প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকে। তো মাইটোকন্ড্রিয়ার শক্তি ইউজ করে সাঁতার কেটে কেটে শুক্রাণু চলে আসছে ডিম্বাণুর কাছে। সাঁতার কাটা শেষ না? সাঁতার কাটা শেষ হওয়ার পর শুক্রাণুর যে লেজ, সেটা ভেঙে যায়, লেজ ভেঙে আলাদা হয়ে যায়। তারপর শুক্রাণুর যে মাথাটা আছে, সেই মাথাটা এসে ডিম্বাণুর সাথে মিলে মিলে একটা জাইগোট তৈরি করে। এই জাইগোটে কতগুলো ক্রোমোজোম থাকবে? দেখো, মায়ের 23টা, বাবার 23টা, মিলেমিশে 46টা। জাইগোটে মাইটোকন্ড্রিয়া থাকবে না? এই মাইটোকন্ড্রিয়া গুলা কার বলতো? সবই মায়ের, সবই মায়ের মাইটোকন্ড্রিয়া। কারণ বাবার মাইটোকন্ড্রিয়া তো শুক্রাণুর লেজে ছিল, সেগুলো আলাদা হয়ে গেছে। শুধুমাত্র মায়ের মাইটোকন্ড্রিয়া গুলাই জাইগোটে থাকে। এই জন্য দেখো, আমাদের যেই ক্রোমোজোম আছে তার অর্ধেক মায়ের, অর্ধেক বাবার, কিন্তু আমাদের যে মাইটোকন্ড্রিয়া আছে সেই সকল মাইটোকন্ড্রিয়াই মায়ের। ডিম্বাণুতে যেগুলো ছিল সেগুলোই বাচ্চার মধ্যে আসবে, বাবার মাইটোকন্ড্রিয়া আলাদা হয়ে যায়, থাকে না। ঠিক আছে? তাহলে দেখো, তোমার দেহে যে শক্তি উৎপাদন হচ্ছে, এই যে এতগুলা কাজ তুমি দেখলা, হ্যাঁ, যে শক্তি উৎপাদন করা, তারপরে ফ্যাটি অ্যাসিডের বিপাক, অ্যামাইনো অ্যাসিড, প্রস্রাব, ইউরিন তৈরি করা, রক্ত তৈরি করা, তারপরে আরো কি কি জানি দেখলাম, এই যে কোষকে বাঁচায় রাখা, মেরে ফেলা, আজরাইলকে আটকায় রাখা, সব তো মাইটোকন্ড্রিয়া করে। সেই মাইটোকন্ড্রিয়া সবই তোমার মায়ের। সেই জন্য মায়ের সম্মান হয়তো বেশি। এটা আমি বায়োলজির পার্সপেক্টিভ থেকে বলছি। বায়োলজিও বলে যে হ্যাঁ, মাকেই বেশি সম্মান করা উচিত বাবার চেয়ে। ওকে, এখন এটা নিয়ে কিন্তু আরেকটু কথা আছে, যে তোমাদের বইও টপিকটা লিখছে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার, আমাদের বেশ কিছু রোগ আছে, প্রায় শতাধিক রোগ আছে, যেই রোগগুলা মাইটোকন্ড্রিয়ার সাথে জড়িত। অর্থাৎ মাইটোকন্ড্রিয়াতে প্রবলেম থাকলে সেই রোগগুলো তোমার মধ্যে দেখা দিবে। ঠিক আছে?
তো দেখো মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে যেই রোগগুলা মানুষের মধ্যে আসে সেই রোগগুলা কিন্তু মায়ের সাথে জড়িত, অর্থাৎ মায়ের মধ্যে যদি ওই রোগগুলা থাকে তোমারও সেই রোগগুলা হবে, মায়ের যদি না থাকে তোমার হওয়ার চান্স কম। এরকম কিছু মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারের নাম বইয়ে লেখা আছে, বইয়ে যে নামগুলা লিখছে আমার কাছে নামগুলা ভালো লাগতেছে না। মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার সেই রোগগুলার নাম লিখছে, আমি টাইপ 1 ডায়াবেটিস লিখছে, কি কি লিখছে জানি, দাঁড়াও তো একটু দেখি। মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার যেগুলোর নাম লিখছে আর কি, নামগুলো একটু পড়বা তোমরা, আমি একটু বই থেকে রিক্যাপ করে দিই লাস্টে পয়েন্টগুলো। মাইটোকন্ড্রিয়া পার্কিনসন বলছে, আলজাইমার বলছে, চলে। আবার টাইপ 1 ডায়াবেটিস বলছে, একটু লিখে রাখো তোমরা। এগুলো মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার, পার্কিনসন, আলজাইমার আর হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। আর বাকি জিনিসপাতি তো পড়ায় ফেলছি। কে কে আবিষ্কার করছে তাহলে একটু আমি রিভিশন করে দেই, রিভিশন বই থেকে রিভাইজটা করাই। দেখো প্রথমে বলছে যে মাইটোকন্ড্রিয়ার অনেকগুলা নাম আছে, মাইটোকন্ড্রিয়া ফিলা বায়োপ্লাস্ট, ওকে। মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি তোমাদের বলছি এটা স্ববিভাজনক্ষম, নিজেই নিজেকে তৈরি করতে পারে। আচ্ছা, কোষে একটি মাত্র মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে, যেমন অনেকগুলা শৈবাল আছে, যেমন ক্লোরেলা, হ্যাঁ কোষী শৈবাল, ওদের দেখা যায় দেহে একটাই মাইটোকন্ড্রিয়া। আর মানুষের দেহে যেমন যকৃত কোষে 1000 1000 মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, কারণ দেখো যে ইউরিয়া তৈরি করা, হ্যাঁ, তারপরে এই তোমার এই যে এই ঘটনাগুলা ঘটানো সব তো যকৃতে ঘটে, তাই যকৃতে প্রচুর মাইটোকন্ড্রিয়া দরকার হয়। এমিবা, এমিবা কিন্তু একটা এককোষী জীব, বাট ওকে অনেক কাজ করতে হয় একটা কোষ দিয়েই, তাই মাইটোকন্ড্রিয়া প্রচুর পরিমাণে থাকে এমিবাতে। আয়তন এগুলো দরকার নাই, আবরণী বলে দিছি, ইটিসি এটিপি সিনথেস, কার্ডিওলিপিন আর হচ্ছে বিসিএল থাকে অন্তঃআবরণী। প্রকোষ্ঠগুলো বলছি, কৃষ্টি বলছি, অক্সিজম কি জিনিস বুঝাইছি, অক্সিজম আর এটিপি সিনথেস একই জিনিস, বই এটা বলে নাই, হ্যাঁ। এটিপি সিনথেস যা, অক্সিজম তাই। বৃত্তাকার ডিএনএ, হ্যাঁ ডিএনএ থাকে 70s, রাইবোজোম থাকে, আরএনএও থাকে। শুষ্ক ওজনের 65% প্রোটিন, এটা একটু দাগায় রাখবা। তারপরে মাইটোকন্ড্রিয়ার কাজ, এইখানেই হচ্ছে খেলাটা, যেগুলো জিনিস দেখালাম কাজগুলা, তাহলে দেখো কাজগুলো আরেকবার। যে প্রথম কাজ হচ্ছে শক্তি তৈরি করা, তাহলে দেখো এই যে ফ্যাটি অ্যাসিড থেকে শক্তি তৈরি করে দিচ্ছে, গ্লুকোজ থেকে করে দিচ্ছে, অ্যামাইনো অ্যাসিড থেকে করে দিচ্ছে, শক্তি তৈরি করে দিচ্ছে। শ্বসনের জন্য এনজাইম কোএনজাইম ধারণ করা, এই দেখো এনজাইম ধারণ করতেছে। শ্বসনের বিভিন্ন পর্যায় যেমন ক্রেবস চক্র, এই যে ইলেকট্রন প্রবাহ তন্ত্র, এগুলো রান করা। নিজস্ব ডিএনএ আরএনএ উৎপাদন করা, দেখো, তাই না, বলছি না ডিএনএ আরএনএ উৎপাদন করে। তারপরে বলছে হচ্ছে প্রোটিন ও স্নেহ বিপাকে সাহায্য করে, দেখো এই যে স্নেহের বিপাক, এই যে প্রোটিনের বিপাক। ইভেন মাঝে মাঝে এমনও দেখা যায় এই অ্যামাইনো অ্যাসিডটাকে এইভাবে এনে উল্টা দিকে ঘুরায় গ্লুকোজ তৈরি করে ফেলে, ফ্যাটি অ্যাসিডকে এখান থেকে এনে উল্টা দিকে ঘুরায় গ্লুকোজ তৈরি করে ফেলে। এগুলোকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। অর্থাৎ গ্লুকোজকে যদি তুমি চর্বি বা প্রোটিন থেকে তৈরি করো সেটাকে গ্লুকোনিওজেনেসিস, এইভাবে ঘুরায় উল্টা দিকে গ্লুকোজও তৈরি করে দিতে পারে। হুম। ক্যালসিয়াম এবং পটাশিয়ামের সক্রিয় পরিমাণে সাহায্য করে, শুক্রাণু এবং ডিম্বাণু গঠনে অংশ নেয়, দেখতেছো। কোষের বিভিন্ন অংশে ক্যালসিয়ামের ঘনত্ব রক্ষা করা, হ্যাঁ এটা লিখেও দেই, বুঝাই দিচ্ছি। ক্যালসিয়ামের ঘনত্ব, ক্যালসিয়ামের ঘনত্ব এটা কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং মাইটোকন্ড্রিয়া দুইজনই করতে পারে, দুইজনই করতে পারে। তারপরে হচ্ছে কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু, অ্যাপোপ্টোসিস। ওই যে কোষকে মেরে ফেলে কে, যখন মরার সময় হয়, আজরাইল মেরে ফেলে না, তা আজরাইলকে আটকা রাখতে হয়। আজরাইল হচ্ছে কে, সাইটোক্রোম সি, ওকে আটকা রাখে মাইটোকন্ড্রিয়া। যখন আজরাইল মাইটোকন্ড্রিয়া থেকে বের হয়ে যায় কোষ মারা যাবে। এরপরে ইম্পর্টেন্ট পয়েন্ট, রক্তকণিকা ও হরমোন উৎপাদনে সাহায্য করা। এই দেখো হিম তৈরি করছে না, হিমোগ্লোবিনের হিম তৈরি হচ্ছে ক্রেবস সাইকেল থেকে। ক্রেবস সাইকেলও কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঘটে। বিভিন্ন ক্যাটায়ন যেমন হ্যাঁ ক্যালসিয়াম, সালফাইড, আয়রন, রক্ত তৈরির জন্য ম্যাঙ্গানিজ, এগুলো ধারণ করা। এই তো ভাইয়া মাইটোকন্ড্রিয়া। আরেকটা কি বলবান মানে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স, বুঝতে পারছো? সাইটোপ্লাজমের থেকে সরাসরি যে জিনিসগুলা মাতৃকোষ থেকে অপত্য কোষে যায় তার মধ্যে একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া ওই যে ওই চারজনই, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, সেন্ট্রিওল, এরা কিন্তু মাতৃকোষের সাইটোপ্লাজম থেকে অপত্য কোষের সাইটোপ্লাজমে যায়। তো নিউক্লিয়াস তো সাইটোপ্লাজমের অংশ না, নিউক্লিয়াস আলাদা। তাহলে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, সেন্ট্রাজোম, এরা মাতৃকোষ থেকে অপত্য কোষে চলে আসে সাইটোপ্লাজমের অংশ হিসেবে সরাসরি। তাই এটাকে বলা হয় সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। আমি এটা নিয়ে আলাদা একটা ডিটেলস ক্লাস নিব, বুঝাই দিব। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। তো দ্যাটস অল অ্যাবাউট মাইটোকন্ড্রিয়া। থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য, এবং সাবস্ক্রাইব শেয়ার করে রাখবে অবশ্যই।